নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐক্যমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। নাইখংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও, সচেতন করতে বিজিবির মাইকিং। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে
স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসক্ষমতা, নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে, সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। 5 তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সে পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সে সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় 1 বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি গত 54 বছরে। আমাদের জন্য সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐক্যমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে যারা সিগন্যাল পাবে তারাই নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে, আর যারা সিগন্যাল পাবে না তাদের উপর অত্যাচার করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। তার উপর হওয়া আক্রমণ প্রসঙ্গে নূর বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে ওই আওয়ামী লীগের আমিডামি নির্বাচনের মতো প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে, আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না। অন্য প্রসঙ্গ, চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ।
আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদের দেয়া হয় মশারিও। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই রয়েছে। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয় না, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই। আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয়েছে মশারি। সময় টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে, রিপোর্টটার পর থেকে ডেঙ্গুর জন্য একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং এখন যারাই ভর্তি হচ্ছে এই রিপোর্টের পর থেকে দেখলাম যে যারাই ভর্তি হচ্ছে সবাইকে সাথে সাথে মশারি দিয়ে দেওয়া হচ্ছে। ঝামেলা নেই, কিছু নেই, আলাদা ওয়ার্ড, কোনো গরম নাই, কিছু নাই, বেশি লোকের ভিতর নাই। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। দ্রুত ময়লা আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 8 দিন পর খাগড়াছড়ি সদর ও পৌর এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন, যা কার্যকর হবে ভোর 6টা থেকে। এর আগে অবরোধ কর্মসূচি পুরোপুরি তুলে নেয় জম্মু ছাত্র জনতা। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে খাগড়াছড়ি, সেই সঙ্গে স্বস্তি ফিরছে জনমনে। শনিবার সকালে জুম্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আস্তে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করে এই সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে 10,000 টাকা করে ও 1 বস্তা চাল দেওয়া হয়।
এর আগে গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বসানো হচ্ছে লাল পতাকা। নিয়মিত মাইকিং ও সভা করে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। অঙ্গ হারানো মানুষের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে মাইন বিস্ফোরণের ভয়াবহতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আশারতলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আশারতলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। আমি মাইনে বিস্ফোরণ আহত, জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারও নাকায় এখন অবস্থা এইরকম। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার অভিযোগে 2 জনকে আটক করেছে সেনাবাহিনী। চাকরি না দেয়ায় ক্ষোভ থেকে বাসে আগুন দেওয়ার কথা জানায় আটকরা। তবে সেনাবাহিনী বলছে চাঁদা না পেয়ে আগুন দেয় তারা। শুক্রবার সকাল 7:15 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিরপুরের সেনপাড়ায় 4 ব্যক্তি মেট্রো রেলের পিলারের কাছে আলিফ পরিবহনের একটি বাস দাঁড় করায়। যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় বাসটিতে। এ সময় ছোড়া হয় 2 রাউন্ড গুলিও। এ ঘটনায় নেসার ও দীপু নামে 2 ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। যদিও ঘটনাস্থলে ছিলেন না দীপু, তবে নেসার জানান আশ্বাস দিয়েও চাকরি না দেয়ায় ক্ষোভের বশে ঘটনাটি ঘটিয়েছেন তারা। বিশাল দ্বন্দ্ব, আব্বাসের বাড়ি দখল করে রাখছে, 13 নম্বর অনেক ফ্লাইট দখল করে রাখছে আব্বাসে, 10 নম্বর ফুট দখল করে রাখছে আব্বাসে, তারপর আয়দান কেবল নেট এটাও দখল করে রাখছে আব্বাসে, অনেক বাড়িঘর আব্বাস দখল করে রাখছে। আব্বাস কোথায় এখন ভাই? থাইল্যান্ডে আছে। 4 জনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরাই দিছি। পিন্টু ভাই বলছে যে আগুন দিয়ে দেখি আব্বাস কি করে। কি পিস্তল ছিল? 7.6 কয় রাউন্ড করেছেন গুলি? 2 রাউন্ড। এই রাউন্ড বলতেছে না, এক রাউন্ড আইটকে গেছে। এই গুলি পেলেন কোথায়? পিস্তলের কানেকশন কিভাবে? তো দিছিল আমার একজনে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় মোহাম্মদপুরের একটি চক্র 3-4 মাস ধরে চাঁদা দাবি করে আসছিল আলিফ পরিবহনের কাছে। চাঁদা না দেয়াতেই এই ঘটনা ঘটিয়েছে তারা। সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয়। এই যে নাসির গ্রুপ এবং পিচ্চি পিন্টু, এরা কিন্তু মেনলি মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে। বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল। এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায়। অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। যে অস্ত্রটা যেটা দিয়ে 3টা বুলেট বিদ্ধ করা হয় সেটা আমরা এখনো খুঁজতেছি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি, চুলের কাট, পোশাক পরিচ্ছদও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতোই। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর উপপরিচালক পরিচয়ে ওঠা বসা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও। এসব পরিচয়ে রাজধানীর
মোহাম্মদপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ফুটপাত থেকেও করতেন চাঁদাবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ভয় দেখিয়েও হাতিয়ে নিতেন টাকা। সম্প্রতি রায়ের বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন জাহিদ নামের সেই প্রতারক। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের মেরি স্টোপস গলি। বৃহস্পতিবার গলির মাথায় ভ্যানে সবজি বিক্রি করছিল এক বিক্রেতা। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ভ্যান সরাতে বলে চলে যান। 1 ঘন্টা পর এসে এবার ভ্যান দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, দাবি করেন চাঁদা না দেয়ায় বিক্রেতাকে মারধর শুরু করেন। সেই আনস বাইকারে গুলি করমু ফালাই দম, বড় কর্মকর্তা এনএসআই সে আমার বহুত হুমকি ধুমকি দিছে, ধাক্কা মারছে, যে আমার যে ক্যাশে ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে আসেন পাশের বাস কাউন্টারের ম্যানেজার। এতে তার উপরও ক্ষুব্ধ হন জাহিদ। কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। উল্টো কাউন্টার ম্যানেজারকে চাঁদাবাজ দাবি করে তার কাছেও চাঁদা চান তিনি। গোয়েন্দা বিভাগ এটা অফিসার, উনি এগারোটা সংস্থা নিয়ে কাজ করে, ওনার ফুল পাওয়ার। উনি আমাদের চাঁদা চাইছে, আমি চাঁদা দিতে বিদায় আমার সাথে হ্যারাসমেন্ট করছে আমার। শুরু হয় জটলা, এগিয়ে আসেন আশপাশের দোকানিরা। যারা সামনে আসছে সবার উপরই চড়াও হন জাহিদ। একজনকে মেরে গুরুতর জখম করেন তিনি। 2 হাত দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মনে হয় যে আমার কলিজা ফেটে যেতেছে, আসমান থেকে মনে কিছু ভেঙে পড়ছে। এরপরে আবার পাড়া উঠে ওইখানে আবার একটা বাড়ি মারছে, তখন আমি সেন্সলেস হয়েছি। ফুটপাত থেকে শুরু করে এই এলাকার বেশিরভাগ দোকানপাট থেকেও কিছুদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবাই এই অত্যাচারগুলোই করছে উনি, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এত অত্যাচার করতে উনি। কারোর ওষুধের দোকানতে ওষুধ নিলে টাকা দিতেছে না, বাজার করলে বাজারে টাকা দিতেছে না, কেমন যেন ও এমন একটা পাওয়ারফুল দেখায়। পরে রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে জাহিদকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। কোমরে থাকা পিস্তলটি নকল, ওয়াকিটকি নিম্নমানের। তার এমন কারসাজিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধোঁকা খেয়েছেন বিভিন্ন সময়। গোয়েন্দা সংস্থারা ইউজুয়ালি প্রকাশ্যে অস্ত্র, ওয়াকিটকি এগুলো ক্যারি করেন না এবং নিজেকে পরিচয় দেন না যে আমি এই সংস্থার সাথে কাজ করি। কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন রকম খুবই অসামঞ্জস্যপূর্ণ আনসার দিচ্ছিল, যে কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং অনুভূতি পেয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরবর্তীতে প্রকাশ পায় যে আসলে কোনো গোয়েন্দা সংস্থার সদস্য না। আটকের পর জাহিদের কাছ থেকে পাওয়া যায় কাস্টমস গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার ভুয়া আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের 7টি এটিএম কার্ড ও একটি গাড়ি। গাড়িটি ভাড়া করে চাঁদাবাজি ও প্রতারণায় ব্যবহৃত হয়েছে। গাড়িটা হচ্ছে একটা রেন্টে গাড়ির কাছ থেকে নিয়েছে, সে 3 মাস ধরে ভাড়া দেয় না, ওই যে একই পরিচয় দিয়ে নিয়েছে। সে আসলে 5 আগস্টের পর থেকে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং আসলে প্রতারণা করে অনেকের কাছ থেকে হয়তো অনেক রকম সুবিধা নিয়েছে। চাঁদা চাইলে তার পরিচয় যাই হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পরিবহনে চাঁদা তোলার অভিযোগে 2 জনকে আটকের জেরে পুলিশের উপর হামলা হয়েছে। শনিবার সকালে শহরের আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করছিল কয়েকজন। বীরপুর এলাকায় লাশ উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকা দিয়ে ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 জন পুলিশ সদস্য। এ সময় 2 চাঁদাবাজকে আটক করলে পুলিশের উপর হামলা করে তাদের ছিনিয়ে নেয় 40 থেকে 50 জন। আহত আনোয়ার হোসেনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আমাকে ঘুষি মেরে, বুকে ঘুষি মেরে আমাকে ফেলে দেয়, লাথি মারে আমাকে, পরে মাটিতে পড়ে যাওয়ার পর পায়ের গোড়ালি দিয়ে আমাকে আঘাত করে। এরপর আমি সেন্সলেস ছিলাম অনেকক্ষণ। আমার কাছে একটু মনে হয়েছে যে তারা হয়তো আমার প্রতি তাদের একটা ক্ষোভ হয়তো আছে। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে, কিন্তু এমনিতে আমাদের এক্সটার্নাল কোনো ইনজুরি মার ছিল না। তো আমরা ইমার্জেন্সি থেকে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলোও ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, পর ইলিশ মাছ ধরুম, আমি ডে প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত, আমাদেরকে সরকার যেন এটা
তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌ র্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌ র্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্তে আমদানি রপ্তানি বাণিজ্যে কমছে ভোগান্তি, দুর্নীতি। এতে উচ্চ মূল্যের বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি বাড়বে, এমন পর্যবেক্ষণ বিজিএমইএ ও বিকেএমইএর। তবে কাস্টমসের এমন শিথিলতার সুযোগ যেন বন্ড লাইসেন্সের অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সহ 200-র বেশি দেশ ব্যবহার করে হারমোনাইজ সিস্টেম বা এইচএস কোড। বাংলাদেশে এই কোড 8 সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম 4 সংখ্যা একই, পরের 4 সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর ওপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস। এইচএস কোড জটিলতায় পড়েননি এমন আমদানি রপ্তানিকারক মেলাভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে যখন অহরহ আমদানি করতে হয় নিত্য নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য, তখন অনেক সময় প্রচলিত এইচএস কোডে কোনো পণ্য চিহ্নিত করা যায় না, যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে এইচএস কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রিতায় ক্রয়াদেশও হারান রপ্তানিকারক বা গুনতে হয় বড় অঙ্কের মাসুল। একই ধরনের বর্ণনার কাপড় লাস্টের 4 ডিজিটে গিয়ে আমি বললাম যে এটা স্পেশাল মেড, আপনি বললেন এটা আদার্স, কারণ এটা সরাসরি বলা নাই। সব কোড ঠিক, একটা কোডের কারণে মালটা পড়ে আছে এবং এটার জন্য আমাদেরকে কাস্টম বলছে যে আমাদেরকে উচ্চ দিতে হচ্ছে। সে মালের ভ্যালু $2000 দিতে হচ্ছে আরও এডিশনাল 2-3 লক্ষ টাকা। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রপ্তানির শর্তে বিনা শুল্কে কাঁচামাল আমদানি করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর। আমরা স্বস্তি বোধ করছি যে কাস্টমস যে আমাদের আননেসারি যে প্যারেশানি, যে আমাদের যে একটা কিছু টাকা মানে দিতে হয়, সেটা হয়তো দিতে হবে না। গেল 9 সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে। আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পড়লে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। পরেরটা না মিলে তাদের কারেকশন করে তখন এটা তাদেরকে অবশ্যই তার এইচএস কোডের বন্ড এটা অ্যাড করতে হবে। ফলে সে যে এটা ওই যে ফাঁকি দেওয়ার যে একটা তার প্ল্যানিং ছিল, এই প্ল্যানিংটা তার নষ্ট হবে। যে অসাধু কর্মকর্তারা আনডিউ বেনিফিটটা নিতেন, সেটা ওনারা এখন নিতে পারতেছে না। এনবিআর এর দেয়া এই সুযোগের যেন অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনবিআর যখন তাদের যে সমস্ত সার্কুলারগুলো করে, তাদের গেজেটগুলো করেন, সেই গেজেটের মধ্যে যদি ক্ল্যারিটির অভাব না থাকে সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের যে এইচএস কোড যেটা এনবিআর ব্যবহার করে, সেটার সঙ্গে আন্তর্জাতিক যে এইচএস কোড সেটা একটা সমন্বয় আছে এবং একই ধরনের। তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। প্রায় 5000 গ্রুপে পণ্য শ্রেণীবদ্ধ করতে এইচএস কোড তৈরি করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়া সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত স্থাপনা নির্মাণ শুরু হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী 8 মাস ধরে চলবে এই প্রকল্পের ফাইল ওয়ার্ক। এরপরেই শুরু হবে মূল গ্রাউন্ড ওয়ার্ক। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্যান্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এখন যেহেতু
বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলেও নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। দুইটা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার DP ওয়ার্ল্ডের সাথে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দল সহ শুভাকাঙ্ক্ষীরা। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা, তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। 96 বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় 2 অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা, এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথ হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত 10 জন। শনিবার রাত 12টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাক চলাচল মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পরে কিছু সময় ঢাকা বরিশাল মহাসড়কে গাজামুখী ঐতিহাসিক নৌবহর ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, এই নৌবহরেই রয়েছেন বিশ্বখ্যাত বাঙালি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিবৃতিতে শহীদুল আলমের সাহসিকতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, 2018 সালে হাসিনা সরকারের বিরুদ্ধে যেই সাহসিকতার সঙ্গে কথা বলেছিলেন, সেই একই দৃঢ়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করেছেন শহীদুল। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ শহীদুল আলমের পাশে আছে এবং থাকবে। প্রেসিডেন্ট ও সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর আংশিক সংশোধন করে নতুন অভিবাসী আইনের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। 30 সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী এমপিদের ভোটে পাশ হয় আইনটি।
নতুন আইনে ভিসা প্রাপ্তি এবং পর্তুগালে বসবাসরতদের পরিবারকে নেওয়া আগের তুলনায় আরও কঠিন হয়েছে। পর্তুগাল থেকে তরিকুল হাসান আশিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। 30 সেপ্টেম্বর অভিবাসী আইন ঘিরে উত্তপ্ত হয় পর্তুগালের পার্লামেন্ট। জুলাইয়ে প্রথমে প্রেসিডেন্ট ও পরে সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর আংশিক সংশোধন করে আবারও পার্লামেন্টে তোলা হয় বিলটি। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী আইন প্রণেতাদের ভোটে অনুমোদন পায় নতুন ফরেনার্স ল বা অভিবাসী আইন। আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ডানপন্থী এমপিরা। আইনের নানা দিক তুলে ধরে দীর্ঘ বক্তব্য দেন ক্যাবিনেট মিনিস্টার অ্যান্তনিও লেইতাও আমারাও। জানান সরকারের অভিবাসী নিয়ন্ত্রণ ও পরিকল্পনার অংশ হিসেবেই আনা হয়েছে নতুন আইন। দায়িত্বজ্ঞানহীন অভিবাসন নীতির সময় শেষ। আমাদের আরও পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রকে তার যথাযথ ভূমিকা পালন করতে হবে। পর্তুগালের সক্ষমতা অনুযায়ী অভিবাসন নিয়ন্ত্রণ করতে হবে। নতুন ফরেনার্স ল তার একটি পদক্ষেপ মাত্র। নতুন আইনে বাতিল করা হয়েছে প্রচলিত জব সার্চ ভিসা। এর বদলে চালু হচ্ছে হাই স্কিল ভিসা। ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন শর্ত। রেসিডেন্স কার্ড পাওয়ার পর বিবাহিত না থাকলে পরিবার আনার আগে অপেক্ষা করতে হবে 2 বছর, আর বিবাহিত হলে 1 বছর। তবে অপ্রাপ্তবয়স্ক সন্তান বা ডিপেন্ডেন্ট থাকলে তাৎক্ষণিকভাবেই আবেদন করতে পারবেন তারা। তবে পরিবারের সদস্য আনতে নিজের নামে আবাসন, নির্দিষ্ট আয়ের প্রমাণ সহ নানা কঠিন শর্ত পূরণ করতে হবে। 230 আইন প্রণেতার মধ্যে বিলটির পক্ষে ভোট দেন 160 জন এমপি। এখন কেবল রাষ্ট্রপতির অনুমোদনের পরই কার্যকর হবে নতুন অভিবাসন আইন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে রক্ষণশীল জাতীয়তাবাদী সানে তাকাইচিকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি নতুন নেতা নির্বাচনে শনিবার ভোট আয়োজন করে। নির্বাচনে 64 বছর বয়সী সানে তাকাইচি 5 প্রার্থীর মধ্যে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছিলেন তরুণ রাজনীতিক শিনজিরো কোইজুমি। শনিবারের ভোটে তাকাইচি পেয়েছে 185 ভোট এবং সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো পেয়েছেন 156 ভোট। এলডিপি এখনো পার্লামেন্টের বৃহত্তম দল হলেও সাম্প্রতিক নির্বাচনে তাদের জোট 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে কার্যকর সরকার পরিচালনায় তাকাইচিকে বিরোধীদের সহায়তা নিতে হবে। তাকাইচির সামনে চ্যালেঞ্জ এখন দলকে ঐক্যবদ্ধ রাখা এবং স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি বাস্তবায়নের মতো ইস্যুতেও তাকে জটিলতার মুখোমুখি হতে হবে। তবে তার রক্ষণশীল অবস্থান ও জাতীয়তাবাদী মন্তব্যে প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে। তাকাইচি জাপানের সংবিধান পরিবর্তনের পক্ষে এবং তাইওয়ানের সঙ্গে আংশিক নিরাপত্তা জোটের প্রস্তাব দিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন তাকাইচি। জাপানে আমাদের নেক্সট যে নতুন প্রধানমন্ত্রী আসবে তাকাইচি চান, উনি যদি আসে আমাদের বিদেশি যে কমিউনিটি আছে তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা বাড়বে এবং বহুত বিদেশি কর্মসংস্থান তৈরি হবে। আমরা এখন পর্যন্ত তাকাইচি সানকে খুবই উচ্চ দায়িত্বশীল হিসেবে দেখে এসেছি। দায়িত্বে আসার পর সে কেমন হবে এটাই এখন দেখার বিষয়। দলীয় বিভাজন ও অর্থনৈতিক চাপে সম্প্রতি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তার নেতৃত্বে গত 1 বছরে এলডিপি পার্লামেন্টে 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, যা সরকারকে চাপে ফেলে। জাপানি নাগরিক ও প্রবাসীরা এই পরিবর্তনকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আশা করছেন নতুন নেতৃত্বে অর্থনীতির গতি আনবে, আবার কেউ মনে করছেন এতে উত্তেজনা বাড়বে জাপানের পররাষ্ট্র নীতিতে। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে নির্বাচিত হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন। ফলাফল ঘোষিত হলেই তাকাইচি দায়িত্বে নেবেন বিশ্বের 4র্থ অর্থনীতির নেতৃত্বে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। মালদ্বীপ সরকারের সাম্প্রতিক অভিযানে কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফিরতে হয়েছে 8,000-এর বেশি অভিবাসীকে, যাদের বড় অংশই বাংলাদেশি। ফেরত পাঠানো এই প্রবাসীরা আর কোনোভাবেই নতুন ভিসায় মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত।
নতুন কর্মসংস্থানের আশায় প্রতিনিয়ত মালদ্বীপে যাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। দালালদের কাছে 4 থেকে 5 লাখ টাকা গুনে তারা আসছেন ব্যক্তিগত বা কথিত ফ্রি ভিসা নিয়ে। এসব ভিসার বৈধতা সাধারণত কয়েক মাসের বেশি স্থায়ী হয় না। পরে বসবাসের অনুমতি বাতিল করে একই ভিসায় নতুন কর্মী নিয়োগ দেয় কিছু অসাধু প্রতিষ্ঠান। সাম্প্রতিক অভিযানে মালদ্বীপ সরকার এমন ভিসাদারি পুরনো ও নতুন মিলে 8609 জনকে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠিয়েছে। আটক আরও অনেকে ফিরতি ফ্লাইটের অপেক্ষায় আছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। স্থানীয় গণমাধ্যম জানায় শুধু গত মাসেই মালদ্বীপ সরকার 11,000-এরও বেশি ওয়ার্ক ভিসা ইস্যু করেছে, যার বড় অংশ ছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু দালাল চক্রের প্ররোচনায় অনেকেই ফ্রি ভিসা নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়ে কাজ না পেয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে বৈধ ভিসাধারীরাও শেষ পর্যন্ত অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে দালালরা আর কাউকে ফ্রি ভিসায় মালদ্বীপে পাঠাতে না পারে। বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে চান তো তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনি যদি মালদ্বীপে আসেন অবশ্যই কোম্পানি ভিসা আসবেন, কেউ ফ্রি ভিসা আসবেন না। বাংলাদেশ সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে যেন প্রত্যেকটা মানুষ দেশের বাইরে যখন যায় তাদের যেন প্রত্যেকটা ভিসা যাচাই বাছাই করে, মালিকানা সবকিছু ঠিকঠাক করে যেন বাংলাদেশ ইমিগ্রেশনটা ক্রস করে। যেসব প্রবাসী নিয়োগকর্তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি বা সমস্যায় আছেন তাদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে ওয়ার্ক ভিসায় আসবেন বা আসছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকবে, তারা যেন অবশ্যই যখন আপনারা ভিসার বিষয়ে কাজ করবেন, আপনারা কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, কি কি ধরনের কাজ, সেটি বিষয়ে নিশ্চিত হবেন। আপনি যদি এটি নিশ্চিত হতে না পারেন, আপনারা এখানে যারা পরিচিত আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন, না হলে হাই কমিশনের মাধ্যমে খোঁজখবর নেবেন। সরকারি ঘোষণার ফলে এখন মালদ্বীপে থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন সঠিক ভিসা ও বৈধ প্রক্রিয়া ছাড়া দেশটিতে প্রবেশ করলে বিপর্যয় অনিবার্য। সময় সংবাদ, মালদ্বীপ। বিসিবি নির্বাচন পেছানো অ্যাডহক কমিটি গঠন সহ 3 দাবি না মানলে এবার সব ধরনের লীগ বর্জনের ডাক দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। এই সিদ্ধান্তে একমত ঢাকার 48 ক্লাব। এসব ক্লাব বিসিবি নির্বাচনে ভোট দেবে না বলে জানান মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন লুৎফুর রহমান বাদল ও রফিকুল ইসলাম বাবু। ভোট দিতে চাই না। বিসিবি নির্বাচন ঘিরে মঞ্চায়িত হলো আরও একটা নাটক। মিরপুর থেকে প্রতিবাদ এখন মতিঝিলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে হাজির ঢাকার 48 ক্লাবের কাউন্সিলর। মনোনয়ন প্রত্যাহারের পরদিন নির্বাচন পেছানো বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন সহ 3 দাবি নিয়ে এসেছিল এই সংগঠকরা। দাবি না মানলে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানিয়েছেন জটিলতা সৃষ্টি হওয়া 15 ক্লাবের বিষয়ে তাদের অবস্থানের কথা। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। অতি নাটকীয় জিনিস হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে। এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে। আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না। ভালো নির্বাচন হবে এমন কথা বলার কয়েক ঘন্টা বাদই নির্বাচন বর্জন করা লুৎফুর রহমান বাদল এদিন যোগ দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সঙ্গে। জানান কেন তিনি নির্বাচন বর্জন করেছেন, যদিও এখনো বহাল আছে তার মনোনয়ন। যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকি, কিন্তু আমার হলো কি আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনও ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এবারের নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। নাটকের নামটা হচ্ছে আমরা কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলছি, আমরা কে সত্যি কথা বলতে কে মিথ্যা কথা এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আপনি যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়,
তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটার রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? বিসিবি নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। তবে এসব কর্মকাণ্ডে বিশ্বমঞ্চে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের। তাই সবার চাওয়া দ্রুত নিরসন হোক এই বিতর্ক। আমরা চাই না যে আমাদের দেশের ক্রিকেটটা অন্য জায়গায় যাক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুই একটা ম্যাচ অথবা সিরিজ জিতে লাভ নেই, বরং সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় কোনো শিরোপা। মত সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকারের। সিনিয়রদের ছেটে ফেলে ভালো করেছে বাংলাদেশ। কয়েক ম্যাচ পারফর্ম না করলেও তাওহিদ হৃদয়, শেখ মেহেদীদের আগলে রাখার পরামর্শ এই ক্রিকেট বিশ্লেষকের। দুবাই থেকে ফিরে সাব্বির মিথুনের প্রতিবেদন। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও সঞ্জয় মাঞ্জরেকারের মাঝে দেখা হতো সুনীল গাভাস্কারের প্রতিভা, তবে প্রত্যাশা পূরণ হয়নি। ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সাথেই আছেন। অবশ্য সাবেক ভারতীয় ক্রিকেটারের প্রথম ভালোবাসার নাম ক্রিকেট নয়, ক্রিকেট ইজ মাই সেকেন্ড লাভ। পছন্দ কিশোর কুমার। বাংলা না বুঝলেও বাংলা গানটা বেশ পছন্দ। গানের মতো বাংলাদেশ ক্রিকেটেরও খোঁজ রাখেন নিয়মিত। তার মতে পঞ্চপাণ্ডব খ্যাত সাকিব মাশরাফিদের পেছনে ফেলে ভালো করেছে টিম টাইগার। ইন্টারন্যাশনাল ডেবিউটেন্ট 15 ইয়ার্স ব্যাক। 10-15 বছর আগে অভিষেক হওয়া সিনিয়রদের মাঝে টি-20 মনোভাব তেমন থাকে না। ব্যাটারদের জন্য আগে আউট না হওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ। তবে নতুন জেনারেশন টি-20-র জন্য আরও মানানসই। যেমন অভিষেক শর্মা, ও কিন্তু সেঞ্চুরি করতে খেলে না, বরং প্রতিটা বলে সর্বোচ্চ ফল আনতে চায়। দ্বিপাক্ষিক সিরিজে পারলেও বৈশ্বিক মঞ্চে ব্যর্থ বাংলাদেশ। এশিয়া কাপের আগেও সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে সামর্থ্য নিয়ে। সঞ্জয়ের মতে সমালোচনা যৌক্তিক, লাভ নেই দ্বিপাক্ষিক সিরিজের অর্জনে। যারা বাংলাদেশের সমালোচনা করে তাদের আপনি দোষারোপ করতে পারবেন না, কারণ বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত শিরোপা জেতা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও নেই স্বস্তি। এশিয়া কাপেও ছিল একই অবস্থা। পাকিস্তান ম্যাচে ডট বলের সংখ্যাটা 60-এর বেশি। বাংলাদেশের মতো দলের শারীরিকভাবে প্রচন্ড ফিট আর অ্যাথলেটিক হতে হবে, কারণ এটাই শুধু নিয়ন্ত্রণে থাকে। রানিং বিটুইন উইকেটে আরো অ্যাক্টিভ হতে হবে। এখন তো ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি বড় উদাহরণ। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন, বলছে বিএনপি। ফেসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐক্যমত্য কমিশন, সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র।